যাই একবার মেয়েটার কাছে গিয়ে বসি। একটা ব্যাপার আমি হাড়ে হাড়ে বুঝেছি বৌদি, আমার মেয়েটা তো আর 5 জনের মতো সুস্থ নয়। ওকে ওভাবে অন্য কারোর কাছে রাখা যাবে না। মানে দেখো, হাজার হোক অমর্ত্য তো পুরুষ মানুষ, তাকে তো কাজে কমে বাইরে বেরোতেই হবে, তার তো একটা বাইরের জগৎ আছে। তা সে যখন বাইরে যাবে তখন মেয়েটাকে কে দেখবে? ওকে তো আর অন্য কারোর ভরসায় রাখা যাবে না। কিন্তু ঠাকুরপো, বাড়িকে তার শ্বশুর বাড়ি থেকে আলাদা করে লোকে কি বলবে বলো তো? হ্যাঁ, সেই কি যে বলি, কিন্তু এটাও তো ঠিক বৌদি, সে অমর্ত্য তো একটা ছেলে, তাকে তো নানা রকম কাজে কমে বাইরের জগতে বেরোতেই হবে। সে তো আর বাড়িকে আগলাবার জন্য বাড়িতে বসে থাকবে না 24 ঘন্টা। এই দেখো না, ওই অসুস্থ মেয়েটাকে তো বাড়িতে দিয়ে গেল, নিশ্চয়ই ওর কোনো বাইরে কাজকর্ম আছে। দেখো, মেয়েটাকে আমাদের কাছে রাখলে হবে কি, ওর অসুস্থ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে আর কি। ঠাকুরপো, এখনই কিছু বলার দরকার নেই। বাড়ির যে অবস্থা, বাড়ির বউটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমার কি মনে হয় জানো ঠাকুরপো, ওই কাজলের জন্যে ভেবে ভেবেই ও জ্বরটা বাঁধিয়েছে। ডাক্তারও তো তাই বলল। ওদিকে নীলের মুখের দিকেও তাকানো যায় না। বাবা, বলো। বলছিলাম যে ওই আমি নীলকে নিয়ে একটু ওই হসপিটালগুলোতে দেখে আসি। কেন, তেমন কোনো খবর পেয়েছো? কি বলছিস রে ছোট? না না, কিছু খবর পাইনি, তবে একটা বাড়ির মেয়ে এইভাবে উধাও হয়ে গেল, সেটা তো মেনে নেওয়া যায় না। তাই একটু হাসপাতাল মর্গগুলোকে দেখে আসি। এসো এসো, আস্তে 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 আস্তে। এখন গায়ে জ্বর নেই ঠিকই, কিন্তু তাই বলে একদম অনিয়ম করা চলবে না। হ্যাঁ, মা তোমার বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছেন, ততক্ষণ তুমি এইখানে একটু বাবার কাছে বসো দেখিনি। মার হয়ে গেলেই তারপর আমি তোমাকে নিয়ে গিয়ে আবার শুইয়ে দেবো, কেমন? চুপটি করে বসো। সেসব পরে হবে খুনি বাবা, সেসব পরে হবে খুনি। আসল কাজটা তো কিছুতেই হচ্ছে না গো। হ্যাঁ, মেয়েটা যে হারিয়ে গেল তার তো কোনো খুঁজে পাওয়া গেল না। কাকাই চলো, আমি রেডি। তোমার নীল, তুই বেরোচ্ছিস? আয় বাবা, একটু খেয়ে যা। না, আমি খাবো না যে মা, আমার খিদে নেই, পরে খাবো আমি। চলো কাকা। খিদে তৃষ্ণা কিছুই তো থাকবে না এখন তোমার। তুমি তো জলাঞ্জলি দিয়েছ। নীল বাড়াবাড়ির একটা সীমা আছে। আচ্ছা, এমন তো নয় যে খোঁজা হচ্ছে না, থানা পুলিশ সবই তো হচ্ছে, কেউ তো হাত পা গুটিয়ে বসে নেই। আরশির বাবা কাল আমায় ফোন করেছিলেন, অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, বললেন ওর লড়াই ওকেই লড়তে হবে। মেয়ের আবার ডিপ্রেশন হয়েছে, সেখান থেকে একাই ওকে উঠে দাঁড়াতে হবে। কথাটা শুনে এত খারাপ লাগছিল। খারাপ আর লাগবে না, বড় লোকের একমাত্র মেয়ে, তাকে যদি ছেলের গলায় ঝুলিয়ে দিতে পারে তাহলে রাজকন্যা সমেত রাজত্ব তো হাসিল হয়ে যাবে, তাই না? রাঙা পিসি, কথাটা তুমি বুঝেই বলে থাকো বা না বুঝেই বলে থাকো, ঠিকই বলেছ। কেই বা না চায় বলো ছেলের বিয়ে দিয়ে রাজকন্যা ঘরে আনতে? আর রাজকন্যা আসা মানে তো অর্ধেক রাজত্ব। ভূমি, একটা কথা কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি সবাইকে, ওই মেয়েকে যদি খুঁজে পাওয়াও যায় তাহলেও কিন্তু আমি আমার ছেলের বউ হিসেবে ওকে কিছুতেই অ্যাকসেপ্ট করব না। ওকে মেনে নেওয়ার জন্য এ বাড়িতে তুমি একাই আছো, এমনটাই বা তুমি ভাবছো কেন মেজো ঠাকুরপো? বাবার কারণ আছে দিদি ভাই, উল্টো দিকটা তো তোমরা কেউ দেখছো না। উল্টো দিকটা কি বেজ বৌমা? একটা মেয়ে না বলে কয়ে দুম করে চলে যাবে, বাপের বাড়িতেও যাবে না,
তারপর দুদিন বাদে এসে বলবে আমি আবার আগের মতো তোমাদের বাড়িতে সংসার করতে চাই। তা তো হয় না, বলুন না বাবা। আমরা যদি এরকম করতাম আপনি মানতেন? মেজ বৌমা, তোমাদের জীবনে এমন দুর্যোগ তো কখনো ঘটেনি। কাউকে মানতে হবে না বাবা, কাউকে মানতে হবে না। মা, কাজলকে খুঁজে পেলে আমি ওকে নিয়ে আলাদা থাকব। কাজলকে খুঁজে পেলে আমি ওকে নিয়ে আলাদা থাকব। একদিনে আমাদের নীলবাবু একটা বুদ্ধিমানের মতো কথা বলেছে। অনিল 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 আমাকে সঙ্গে নিবি তো? হ্যাঁ, তুই, আমি, কাজল রানী আর স্যার, আমরা সবাই একসঙ্গে থাকবো। হ্যাঁ, এত বড় কথাটা তুই বলতে পারলি নি? বলতে পারলি এত বড় কথাটা? তুই বলছিস দরকার পড়লে তুই বাবা মাকে ছেড়ে থাকতে পারবি, কিন্তু কাজলকে ছেড়ে থাকতে পারবি না। তোমাদের ছেড়ে সেইভাবে তো কোনোদিন থাকিনি মা, তাই জানি না তোমাদের ছেড়ে থাকতে পারবো কি। কিন্তু এইটুকু জেনে গেছি, কাজলকে ছাড়া আমি থাকতে পারবো না মা। নীল নিজের বউকে নিয়ে যেখানে থাকলে ভালো থাকবে সেখানেই থাকবে, এতে তো অন্যায়ের কিছু নেই মেজকা। এটা তুই কি বললি লাল? ভূমির মতন মেয়ের ক্ষেত্রে যেটা খাটে সেটা কাজলের ক্ষেত্রেও খাটে, সম্ভব? দেখো মেজকা, সেটা সবচেয়ে ভালো বুঝবে নীল। নীলই সবচেয়ে ভালো বুঝবে যে ওর জীবনে কাজল এক্স্যাক্টলি কতটা প্রয়োজনীয়। সেটা তুমি, আমি, মানে আমরা বাইরের লোকরা তো বুঝতে পারবো না। বাবা, একদিন আমাদের লালবাবুর একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। হ্যাঁ, এই রাক্ষসীটা একেবারে লালবাবুর মাথাতে চিপবে চিপবে খেতে পারে। পারি। রাঙা পিসি, অসুস্থ অবস্থায় এ বাড়িতে এসেছো। শ্বশুরবাড়ির লোক তো গা থেকে ঝেড়ে ফেলে দিয়ে এ বাড়িতে দিয়ে গেছে, তোমার বড় এ বাড়িতে দিয়ে গেছে। ভালো কথা, তোমাকে সুস্থ করে আমরা এই বাড়ি থেকে পাঠাবো। কিন্তু তার মানে তো এই নয় রাঙা পিসি, এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মুখে যা আসবে তুমি তাই বলে যাবে। দাঁড়া দাঁড়া ভূমি, রাঙা দিদি অসুস্থ অবস্থায় আসুক বা সুস্থ অবস্থায় আসুক বা নিজে থেকেই আসুক, তুমি কথাটা বলার কে? সে নিজের বাড়ি বই তো অন্য কোথাও আসেনি। কথাবার্তা একটু সমঝে বলো ভূমি, আমি এখনো বেঁচে আছি। এত লাগাম ছাড়া মুখ হয় কি করে তোমার গো? হয় তার কারণ একের পর এক অন্যায় করার পরেও ওকে কোনোদিন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়নি। এক আধবার বের করে দিলে বোধহয় একটু সমঝে যাবে। মা, যা বলেছি ভেবেচিন্তেই বলেছি ভূমি। কথাগুলো ভেবে বললেও ঠিক বলনি বড় বৌদি। ঠিক ভুলটা আমি অন্তত তোমার কাছ থেকে শিখবো না মেজো ঠাকুরপো। মা ঠিকই বলেছিল, সাংসারিক কোন্দলের মধ্যে না থেকে নিজে নিজের সাধনাটা করে যাও। আমিও তোমাকে তাই বলি। কুন্দল ছাড়া তুই বাজবি কি করে? নাচবি না ছাই, থাকতো আমার কাজল রানী, দেখতিস নাচ কাকে বলে। সে তো কোথায় চলে গেল কে জানে, কোন ভগবানের দুনিয়া। আজ আমরা যাচ্ছি, আমরা আবার আসবো। তুমি কি আমাদের বাড়ি বই শাসাতে এসেছো নাকি চন্দন কাকু? ভূমি, ভূমি, তুমি যদি এইভাবে কথা বলো তাহলে আমরা ধরে নেব যে কাজলের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পেছনে তোমার সক্রিয় ভূমিকা আছে। হ্যাঁ, কি? আর পুলিশের কাছেও সম্ভাব্য সন্দেহের তালিকায় তোমার নামটা লেখাতে বাধ্য হব।